একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন। অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছালেন। সেখানটাতে হাওয়া বেশি লাগে না। শুকনো লতা কাঠি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেখানেই রইলেন। উপায় কি? গভীর রাত্রে রাজকুমারের ঘুম ভেঙে গেল। বহু দূরে যেন কাদের আর্তনাদ, মৃত্যু পথের পথিকদের অন্তিম চিৎকারের মতো করুণ। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজপুত্র। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার শুরু করা যাক। কাঞ্চির রাজপুত্র এবার যৌবরাজ্যে অভিষিক্ত হবেন। রাজ্যময় ধুমধাম পড়ে গেছে। কাঞ্চির উত্তর প্রান্তে গরুর ধ্বজ বিষ্ণু মন্দির। পুরোহিত গেছেন সেখানে আশীর্বাদ নির্মাল্য আনতে। লোক পাঠানো হয়েছে প্রয়াগ তীর্থ থেকে জল আনবার জন্যে। সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজা নির্মাল্য তার কপালে ঠেকিয়ে রাজপুত্রকে পুরনারীরা বরণ করবেন। রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করছেন। রাত্রি প্রায় দ্বিপ্রহর। কৌশল রাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছে। রাজা তাই আজ সারাদিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন। শরীর ও মন দুই বড় ক্লান্ত। এমন সময়ে রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে রইলেন। রাজা বললেন, চন্দ্রসেন, তোমার কিছু বলবার আছে? রাজপুত্র বিনীত অথচ দৃঢ় স্বরে বললেন, বাবা, গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাবার অনুমতি দেবেন। আপনার অসুখের জন্য এতদিন কোনো কথা বলিনি। আমি এইবার সেই বিষয়ে অনুমতি চাই। মহারাজ বিস্মিত সুরে বললেন, কি বিষয়ে অনুমতি চাই বলো? আমি দেশ ভ্রমণে যেতে চাই বাবা। তুমি জানো তোমার যৌবরাজ্যের অভিষেকের সব আয়োজন করা হয়েছে। সেই জন্যই তো আরো বেশি করে যেতে চাই বাবা। আমি কাঞ্চি ছাড়া জীবনে আর কোনো কিছুই দেখলুম না, কিছুই জানলুম না। কানে শুনেছি উত্তরে হিমবান পর্বত আছে, দক্ষিণে সমুদ্র আছে, পশ্চিমে সিন্ধু নদ আছে। কাঞ্চি ছাড়াও আরো কত রাজ্য দেশ আছে। কিন্তু 19-20 বৎসর বয়সে আমি চোখ থেকেও অন্ধ। যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কি করে হবে? আমায় যেতে দিন বাবা। এর দুদিন পরে রাজ্যের লোক সবিস্ময়ে শুনলেন রাজকুমার চন্দ্রসেনের অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত থাকল। কারণ তিনি চলেছেন বিদেশ ভ্রমণে একা। সঙ্গে তিনি কাউকে নিতে রাজি নন। সত্যিই রাজকুমার কাউকে সঙ্গে নেননি। আজ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেছে। চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথ চলেছেন। আর সঙ্গে থাকবার মধ্যে বাঁদিকে খাপে ঝোলানো পিতৃদত্ত তলোয়ারখানি। আর আছে অসীম তৃষ্ণা, বুকে অদম্য সাহস ও নির্ভীকতা। কাঞ্চি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলে এসেছেন। কত গ্রাম, মাঠ, বন, নদী পার হয়ে চলেছেন। সবই অচেনা। এ তার নিজের রাজ্য কাঞ্চি নয়। এখানে তিনি একজন অজানা পথিক মাত্র। তখনও সূর্য অস্ত যায়নি। এক নদীর ধারে তার ঘোড়া এসে পৌঁছল তাকে নিয়ে। প্রকাণ্ড নদী। বৈকালের রাঙা আলোয় ওপারের বনরেখা অপূর্ব দেখাচ্ছে। অত বড় নদী কি করে পার হবেন? রাজকুমার চিন্তায় পড়লেন। কোনো দিকে মানুষের বাসের চিহ্ন নেই। সন্ধ্যায় ছায়া ক্রমে ধূসর হয়ে এলো।
বিজন নদী, তীরের ছন্নছাড়া চেহারাটা সমুখ আধার রাতে গাঢ় ছায়ায় যেন আরো বেশি ছন্নছাড়া হয়ে ফুটে উঠল। ওপারে বহু দূরে একটা পাহাড়, নীল চূড়া একটু একটু চোখে পড়ে। রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের ওপর থেকে আগুনের রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানে লক লক করে জ্বলে উঠেই দপ করে নিভে গেল। রাজপুত্র অবাক হয়ে সেদিকে চেয়েই আছেন। এমন সময়ে একটা প্রকাণ্ড বাজ পাখি সন্ধ্যার আকাশে ডানা মেলে নদীর উজান দিক থেকে উড়ে এসে তার মাথার ওপর ৩-৪ বার চক্রাকারে ঘুরে আবার কোন দিকে অদৃশ্য হল। রাজকুমারের নির্ভীক মনও একটুখানি কেঁপে উঠল। তিনি জানতেন তাদের বংশে কারুর মৃত্যুর পূর্বে তার মাথার ওপর গিদ্র জাতীয় পাখি ৩ বার ওড়ে। কেউ কেউ বলেছেন, বিশেষ করে শাকুন শাস্ত্রবিদ কোন গণৎকারে সেবার বলেছিলেন, এই গিদ্র তাদের পূর্বপুরুষদের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোনো শত্রুর আত্মা। বহু কাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রুর বংশধরের মৃত্যুর পূর্বাভাস। কোথা থেকে আসে, কোথায় আবার উড়ে চলে যায়, কেউ বলতে পারে না। রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাঁপুনি ধারালো শীত। একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন। অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছালেন। সেখানটাতে হাওয়া বেশি লাগে না। শুকনো লতা কাঠি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেখানেই রইলেন। উপায় কি? গভীর রাত্রে রাজকুমারের ঘুম ভেঙে গেল। বহু দূরে যেন কাদের আর্তনাদ, মৃত্যু পথের পথিকদের অন্তিম চিৎকারের মতো করুণ। রাজপুত্র নিজের অলক্ষিতে একবার শিউরে উঠলেন। শয্যার পাশের আগুন নিভে গিয়েছে। উঠে আগুন ভালো করে জ্বালালেন। সারা রাত্রির মধ্যে ঘুম আর এলো না। ভোরের দিকে একটা ডিঙি পাওয়া গেল। তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন। ডিঙির মাঝি আতপাগলা এবং বোধহয় আদৌ কানে শুনতে পায় না। রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারল না। প্রথমে একটা মরুভূমির মতো মাঠ, ঘাস খড় গাছপালা কিছুই নেই। কটা রঙের বালির পাহাড় এখানে ওখানে। অনেক দূরে গিয়ে একটা জনপদ, কিন্তু কেমন একটা নিরানন্দ ভাব চারিদিকে। পথ দিয়ে পথিক চলে না, দোকান পসারে খদ্দের নেই, নদীর ঘাটে স্নানার্থীর দল নেই, মাঠে চাষারা চাষ করে না। যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে। রাজকুমার ক্ষুধা ও তৃষ্ণায় বড় কাতর হয়েছিলেন। নিকটেই একটি গৃহস্থের বাড়ি। সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিল। অনেক দিন পরে রাজকুমার ভালো খাবার খেলেন, ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন। মানুষের সঙ্গ অনেক দিন পরে বড় প্রিয় মনে হল। কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি। গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছোট ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হল। তারা তাকে ফুল তুলে মালা গেঁথে দেয়, দুপুরে তার কাছে বসে গল্প শোনে। তাদের শত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয়। ছোট ছেলেটির উপদ্রবের তো আর অন্ত নেই। অল্প দিনের মধ্যে রাজকুমার সে বাড়ির সবারই তো বটেই, গ্রামেরও সকল লোকের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন। এত সুন্দর মুখশ্রী, এমন সুন্দর কান্তি, এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেননি। রাজকুমারের আসল পরিচয় কেউ জানে না। তিনি কাউকে সে কথা সব বলেননি। সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক, হয়তো তার কেউ কোথাও নেই। এতে সবারই স্নেহ তার ওপর আরো বেড়ে যায়। কিসে তিনি সুখে থাকবেন, কিসে আত্মীয়হীন নিঃসঙ্গ প্রবাস কষ্ট তার কমবে,
সবারই এ চেষ্টা। তারা নিজেদের মধ্যে বলাবলি করে, এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয়ই কোনো বড় ঘরের হবে। গ্রামের যিনি মণ্ডল, তার এক মেয়ে পরমা সুন্দরী। সবাই বলে ওই ছেলের এ মেয়ে উপযুক্ত হবে। বিধাতা ওর জন্যেই যেন এ দেবতার মতো সৌম্যকান্তি ছেলেটিকে কোথা থেকে জুটিয়ে এনেছেন। মণ্ডল গৃহিণীও রাজকুমারকে একদিন দূর থেকে দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন, যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালো, নইলে মেয়ে চিরকুমারী থাকুক, তাতে তার কোনো আপত্তি নেই। রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না। তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে ম্লান করে রাখে। একবার ভাবেন, হয়তো বাপ মাকে অনেকদিন দেখেননি, তাই এমন হয়। কিন্তু তার মন বলে তা নয়। ওসব সামান্য সুখ দুঃখের ব্যাপার, এ নয়। এ এমন একটা কিছু যার কারণ আরো গভীর, জীবন মরণ নিয়ে এর কারবার। ক্রমে এলো সে মাসের কৃষ্ণপক্ষ। রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়িতে সবারই চোখে জল। গ্রামশুদ্ধ লোক সকলে বিষণ্ণ, নিরানন্দ, কিন্তু কেউ কোনো কথা বলে না। কারণ জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যায় না। সবাই কিসের ভয়ে জুজু হয়ে আছে যেন। অবশেষে রাজকুমার কথাটা শুনলেন। এখান থেকে 1 যোজন দূরে গিদ্রকূট পাহাড়ের ওপর রাজগুরু এক কাপালিকের সাধনপীঠ। প্রতি অমাবস্যায় সেখানে নরবলির জন্যে প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ বয়স্ক লোক পাঠানো চাই। রাজার হুকুম, এবার এ গ্রামের পালা। শোনা মাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেললেন। তার পিতৃদত্ত তুনের তীক্ষ্ণ ইস্পাতের ফলা পরানো যে বাণ, তা কি শুধু নিরীহ পশুপক্ষী শিকারের জন্যে? ক্ষতি হতে ত্রাণ করে, এই সে কারণ। মহান ক্ষত্রিয় নাম বিদিত জগতে। অস্ত্রগুরুর সে উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছেন এত শিগগিরই? অমাবস্যার দিন মণ্ডলের বাড়িতে পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে গ্রাম থেকে যাবে। রাজকুমার এ কথা শুনলেন। অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রের অন্ধকারে তিনি চুপি চুপি শয্যা ত্যাগ করে কোথায় চলে গেলেন কেউ জানে না। সকালে উঠে তাকে আর কেউ দেখতে পেল না। মণ্ডলের বাড়িতে পাশার মজলিসে যার নাম উঠল, সে গৃহস্থের একমাত্র পুত্র। সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে। তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে, যদি হাতে পায়ে ধরে ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারে, এই দুরাশায়। গিদ্রকূট পর্বতের পাদদেশে গিয়ে তারা যা দেখলে, তাতে তারা অপ্রত্যাশিত বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। বড় জাম গাছটার তলায় 2টো মৃতদেহ, একটা তাদের গ্রামের সেই তরুণ অতিথির, আর একটা কাপালিকের। দেখে মনে হয় দুজনেই পরস্পরকে অস্ত্রাঘাত করেছে। দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে এলো দেখতে। যে নিজের প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্য বিপদমুক্ত করে গেল, রাজার ভয়ে গোপনে চোখের জলে ভেসে তার শেষ সৎকার সম্পন্ন করলে। রাজকুমারের সত্যিকারের পরিচয় সে দেশের লোক তখনও জানেনি। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজপুত্র। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।